সামনে আসছে সেখানে বলা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টাটা আমেরিকায় গিয়ে বাজিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর। আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত একই সঙ্গে একটি শক্তিশালী জোট তৈরি করলেন, যেই জোটে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টাটা নিশ্চিত হয়ে গেল আজকে আমেরিকায়। বাংলাদেশ সেনাপ্রধান প্রথম থেকেই ডাবল গেম খেলছেন, এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব তাকেই নিতে হবে, যদি অন্যথা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর থামবে ভারত। সেনাবাহিনী আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা, মানুষের শেষ ভরসার জায়গা সেনাবাহিনী, এমনটাই এই সময়ে মনে হচ্ছে। সেনাবাহিনীর উপরেও এক ধরনের হতাশা কাজ করছে জনগণের, যে তারা পেরে উঠছে না কিংবা তাদেরকে পেরে উঠতে দেয়া হচ্ছে না। যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর রাষ্ট্রপতি থাকছে না, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তাহলে কে হচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করে কিংবা তাকে কি পদত্যাগ করানো হচ্ছে কিংবা তিনি কি নিজ ইচ্ছায় পদত্যাগ করতেছে? রাষ্ট্রপতি আর সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে চরম একটা আপনার মেট্রোগ্লাস ডিজাইন তৈরি হচ্ছে। সেই ডিজাইনের দ্বার প্রান্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন পুলিশ নিজেরাই মবের শিকার হচ্ছে, পুলিশ নিজেরাই এখন থ্রেডের শিকার হচ্ছে। এখন পুলিশ বিচার দিবে কাকে? পুলিশকে সেভ করবে কি? সেনাবাহিনীকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় থ্রেড দিচ্ছে, 2 টাকা দাম দিচ্ছে না, তারাও কিছুদিন পরে মবের শিকার হবে, তারা বিচার দিবে কাকে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসনের হাত ছিল, এমন বিতর্ক আবারও আলোচনায় উঠে এসেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ওয়াকারুজ্জামান যে প্রথম থেকেই ডাবল গেম খেলছেন, এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে রাষ্ট্রপতির গদি বাঁচাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগের মতো আর বাধা দেবেন না। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন হম্বিতম্বি কমিয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছেন বলেও মনে করা হচ্ছে। আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। আগের মতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে নিয়ে অংশ নিয়ে তাকেও নির্বাচনে অংশ দিতে হবে, এইসব কথা আর ওয়াকারুজ্জামানের মুখে শোনা যাচ্ছে না। মব তৈরি করে হত্যা, মারধর, ভাঙচুরের ঘটনা যথারীতি ঘটছে সারা বাংলাদেশ জুড়ে, সেনাপ্রধান চুপ। জানা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের পাশাপাশি সেনাপ্রধান ওয়াকার বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার আস্থাভাজনের তালিকায় নাম তুলে নিয়েছেন। ফলে রাষ্ট্রপতি সরে গেলে সেনাপ্রধানের গদি যাওয়ার আশঙ্কা থেকে এখন মুক্ত ওয়াকারুজ্জামান। এটা বাস্তবে পরিণত হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় কেবলমাত্র সময়ের অপেক্ষা। সেটা হলে আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লম্বা সময়ের জন্য পিছিয়ে যাবে। বাংলাদেশে ভারত বিরোধী শক্তি নতুন উদ্যমে তৎপর হবে। এই পরিস্থিতিকে মেনে নেবে ভারত? বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে ভারত তার রণকৌশল এবার তৈরি করে ফেলেছে। এই রণকৌশলের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানকে চরম বার্তা দেওয়ার ব্যাপারটি আছে। যেমন ভাবে বার্তা দেওয়া হয়েছিল সেই বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন সেনাপ্রধানকে, শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় হাই কমিশনের কর্মচারীদের রক্ষার জন্য, এবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব, ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের নিরাপত্তা গ্রহণের দায়িত্ব তাকেই নিতে হবে, মানে সেনাবাহিনীকে নিতে হবে। যদি অন্যথা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না। ভারতীয় সেনা পুরোপুরি তৈরি আছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর থামবে ভারত। সুতরাং শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে দেশে ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদ পুনঃস্থাপন করার প্রক্রিয়া অত সহজ হবে না। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আমেরিকা সফরে সব থেকে বড় ধামাকাটা দিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এই চুক্তির মেয়াদ 10 বছর। এটি কোনো ট্রেড ওরিয়েন্টেড চুক্তি নয়,
সরাসরি আমেরিকা এবং ভারত এই প্রথমবারের জন্য একটি মিলিটারি চুক্তি সই করছে। এই চুক্তির ফলে ইন্দো প্যাসিফিকের অবস্থা যে 180 ডিগ্রি ঘুরে যাবে তা 100% আপনারা নিশ্চিত থাকুন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টাটা আমেরিকায় গিয়ে বাজিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর। যেভাবে ইন্দো প্যাসিফিকে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা করেছিল, তার কাউন্টার স্ট্রাইক দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত একই সঙ্গে একটি শক্তিশালী জোট তৈরি করলেন, যেই জোটে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টাটা নিশ্চিত হয়ে গেল আজকে আমেরিকায়। কোন স্বার্থের কথা আমি বললাম? এক এবং অদ্বিতীয় উত্তর আসে ইন্দো প্যাসিফিকে নিজের ডমিনেন্সকে বজায় রাখার জন্য। এবং থ্যাঙ্কস টু মোহাম্মদ ইউনূস, যিনি দিনের পর দিন ভারত বিরোধী একাধিক চক্রান্ত করেছেন, চায়না, পাকিস্তানের সঙ্গে সলা পরামর্শ করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন এবং ইন্দো প্যাসিফিকে আমেরিকার পিছনে ছুরি মারার চেষ্টা করেছেন। কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করতে চায়। সার্ককে বাইপাস করার তাদের পরিকল্পনা ছিল। সার্কে যেহেতু ইন্ডিয়া অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না এবং ইন্ডিয়ার আপত্তিতেই সার্কের কোনো সামিট অর্গানাইজ করা সম্ভব হয় না, এর জন্য ইন্ডিয়াকে দূরে সরিয়ে রেখে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশকে একজোট করে ভারতবর্ষ এবং ইন্দো প্যাসিফিকে নিজেদের আধিপত্যকে কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা আমেরিকার ইন্দো প্যাসিফিক পলিসির 180 ডিগ্রি বিপরীত। মোহাম্মদ ইউনূস এখানে আগুনটা নিয়ে ফেললেন, ঠিক যেরকম ভাবে তিনি 7 সিস্টার্সকে ল্যান্ডলক বলেছিলেন, 7 সিস্টার্সকে চায়নাকে ইনভাইট করে বলেছিলেন ব্যবসা বাণিজ্য করো, ভারতকে আটকে দাও। ঠিক একই রকম একটি ভুল মোহাম্মদ ইউনূস কিন্তু শেষ বেলায় করলেন। তাদের দেশে প্রশ্ন উঠলো, মোহাম্মদ ইউনূস সরকারের কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয়, তাহলে তিনি এই ধরনের অ্যাগ্রেসিভ ডিসিশন কেন নিচ্ছেন? কেন তিনি চীন এবং পাকিস্তানকে একজোট করে এক শক্তিশালী সামিট তৈরি করতে চাইছেন? কেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ছুরি মারার চেষ্টা করছেন? দ্বিচারিতা কেন? একদিকে আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, অন্যদিকে আপনি আপনাদের দেশে চায়নাকে ঢুকিয়ে ইন্দো প্যাসিফিককে ঘিরে ফেলতে চাইছেন। এই দ্বিচারিতা কি আমেরিকা মেনে নেবে? প্রশ্ন কিন্তু সেদিনই উঠেছিল। আর আজকে দেখা গেল ইন্দো প্যাসিফিকে চীন যেভাবে নতুন খেলা শুরু করেছে, তার পাল্টা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প রিয়েলাইজ করলেন ভারতবর্ষ ছাড়া এই ইন্দো প্যাসিফিক ওরিয়েন্টেড ডমিনেশন তারা কখনোই অ্যাচিভ করতে পারবেন না। আর ইন্দো প্যাসিফিকের এই স্ট্র্যাটেজিতে আটকে গেলেন মোহাম্মদ ইউনূস। তিনি যে এত বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এই মিটিংটি করলেন তা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল দুদিন আগেই, যখন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছিলেন যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা না করো তাহলে মূল্য চোকাতে হবে। আর আজকে ডক্টর জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক এই যে মিটিং হলো তাদের, এখানে দেখা যাচ্ছে ইন্দো প্যাসিফিকে এবার আমেরিকা এবং ভারত একত্রে কাজ করবে এবং আমেরিকা এবং ভারতের মধ্যে 10 বছরের জন্য একটি ডিফেন্স চুক্তি হবে, যে চুক্তির ফলে বাংলাদেশ চূড়ান্তভাবে অবহেলিত হবে। মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা বিভিন্নভাবে বাজানো হয়ে গেল আজকে আমেরিকাতে বসে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর রাষ্ট্রপতি থাকছে না। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তাহলে কে হচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করে কিংবা তাকে কি পদত্যাগ করানো হচ্ছে কিংবা তিনি কি নিজ ইচ্ছায় পদত্যাগ করতেছে? আচ্ছা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করে তাহলে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের কি হবে? আপনারা অনেকে জানেন যে রাষ্ট্রপতি আর সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে চরম একটা আপনার ম্যাটোগ্লাস ডিজাইন তৈরি হচ্ছে, আর অলমোস্ট সেই ডিজাইনের দ্বার প্রান্তে বর্তমান আপনার প্রথম শিকার হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আর রাষ্ট্রপতি থাকছে না, নতুন রাষ্ট্রপতি হচ্ছে আপনার খালেদা জিয়া। এখন কথা হচ্ছে খালেদা জিয়া যদি নতুন রাষ্ট্রপতি হয় তারপরে আপনার নির্বাচন আসলে বিএনপিও অনেকটা মোটামুটি চারদিকে শোনা যাচ্ছে যে সরকার গঠন করবে, বিএনপিও আপনার সব দিকেই রাষ্ট্রপতিও মনে করেন বিএনপির দল থেকেই, সরকারও বিএনপি, তাহলে দেশটা তো পুরো বিএনপির হয়ে গেল না? তখন বাংলাদেশে গণতান্ত্রিক দেশ বলে তো কিছু রইল না রে ভাই, রইল কি না আপনার? আচ্ছা, আমি মুখে কিছু বলবো না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা 1 বছরে কি পরিমাণ লুটপাট করছে সেটা বিএনপির কি অবস্থা, বিএনপি 2003 সালে যখন নাকি সরকারে অবস্থায় ছিল সেই সময়কালীন আপনার কি পরিমাণ লুটপাট মনে করছে। আমাদের বাংলাদেশটা একটা গণতান্ত্রিক দেশ, তাই নয় কি? আর এই গণতান্ত্রিক দেশে আপনি যদি ভাই কি বলে সর্বদলের মতামত নিতে চান, সুষ্ঠুভাবে চালাতে চান, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে চালাতে হবে। কারণ আমরা গণতান্ত্রিক দেশে থাকি এবং স্বাধীন দেশে বাস করি, আমরা আমাদের সেই কি বলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যেতে চাই। কিন্তু ভাই আপনার খালেদা জিয়া উনি যদি রাষ্ট্রপতি হয় আর শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করানো হয় তার পদ থেকে অতি দ্রুত হবে, অতি দ্রুত। কেমন? তারপর হচ্ছে আপনার বিএনপি সরকার গঠন করবে, সবই তো বিএনপি। আমি বলতে চাচ্ছি তাহলে যারা নাকি ব্যবসায়ী তারা ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবে তো? যারা নাকি দিনমজুর তারা ঠিকঠাকভাবে কাজ কাম করে টাকা পয়সা পাবে তো? কিংবা হাটে বাজারে যারা নাকি ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা সঠিকভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন তো? কারণ রাষ্ট্রপতিও যদি আপনার বিএনপির পরিবারতন্ত্র থেকেই আসে আর সরকারও যদি বিএনপি হয় তাহলে আপনার যে পরিমাণ লুটপাট বর্তমান বিএনপির
কি বলে মানে কর্মীরা চালু করছে রে ভাই। অনেকেই বলা বলি করতেছে যে ভাই 15 বছর ধরে আমরা অনাহারে ছিলাম, এত বছর কালে পাইছি, এতদিন খাইছি আওয়ামী লীগ, তো এখন আমরা খাবো না? তো এই যদি এদের আপনার মানে কি বলে মানে ভূমিকা হয় বা কথাবার্তা বলার স্টাইল হয় বা তাদের দিলের আকাঙ্ক্ষা হয়, তাহলে বাংলাদেশের আগামী আপনার দিনগুলা কেমন কাটবে সাধারণ জনগণের বা প্রতিটি ব্যবসায়ীর, সেটা কিন্তু এখনই কিছুটা হলেও কিন্তু অনুমান করা যাচ্ছে যে কি পরিমাণ সামনে ভয়াবহতা আসতে যাচ্ছে। তবে আমি বলতে চাই ব্যক্তিগতভাবে, বর্তমান পিনাকিরা বা এক শ্রেণীর মানুষ তারা চাচ্ছে যে আপনার খালেদা জিয়া তিনি যাতে রাষ্ট্রপতি হন। এখন যদি খালেদা জিয়া রাষ্ট্রপতি হয় তাহলে আমার মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসেও, সরকার গঠন তো অবশ্যই করবে ইনশাল্লাহ, তবে সেটা 5 বছরের বেশি আমার মনে হয় পারবে না। কারণ বিএনপির জনগণের বা নেতাকর্মীর লুটপাটের কারণে দেখবেন মানুষ প্রায় শেষ হয়ে যাবে। মানে যদি পারে তখন এই যারা নাকি বিএনপি সাধারণ কর্মী আছে না, দেখবেন সাধারণ জনগণের রক্ত বেচা হইলেও খাইব। কথা মিলিয়ে রাখেন, কারণ তারা এখন পর্যন্ত সরকার গঠন করে নাই, এখনই যে পরিমাণ লুটপাট করতেছে। আর রাষ্ট্রপতি যদি মনে করেন আপনার খালেদা জিয়া হয়, আর কি বলে প্রধানমন্ত্রী যদি মনে করেন তারেক জিয়া হয়, তাহলে এবার ভাবেন তো ভাই কি হবে, ভয়ঙ্কর একটা অবস্থা। ভাবা যায়? আপনি তো কাছেই ফিরতে পারবেন না, বিএনপির নেতা কর্মীদের সামনে আপনি কথাই বলতে পারবেন না। আপনি যে পার্টি করেন না কেন, আপনি এনি পার্টি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আপনি তাদের সামনে যেতে পারবেন না। বুঝতে পারতেছেন? এভাবে একটা গণতান্ত্রিক দেশ জাস্ট শেষ হয়ে যাবে। বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বলি যে গণতান্ত্রিক দেশ, কিন্তু অরিজিনালি কি এটা গণতান্ত্রিক দেশ ভাই? এটা হচ্ছে পরিবারতান্ত্রিক, এটা হচ্ছে ব্যক্তিগত তান্ত্রিক, এটা হচ্ছে আপনার নির্ধারিত একটা গোষ্ঠীর মনে করেন তান্ত্রিক। এটা গণতান্ত্রিক না ভাই, এটা গণতান্ত্রিক দেশ বললে ভুল হবে। এখন সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ সেনাপ্রধান যদি খালেদা জিয়া আপনার মানে রাষ্ট্রপতি হয়, তাহলে ওয়াকার তার পদে থাকবে কিনা এটা আপনার অনেকটা 70% আর হচ্ছে 30%। আমি আপনাদের ক্লিয়ার করতেছি, 30% হচ্ছে তিনি থাকার সম্ভাবনা, আর 70% হচ্ছে যদি খালেদা জিয়া অরিজিনালি রাষ্ট্রপতি হন তাহলে তার পদ থেকে তিনি বা তাকে আসলে অবসরে পাঠিয়ে দেওয়া হবে। এটা শতভাগ সত্য। তখন বিএনপির পদ থেকে সেনাপ্রধান আপনার তার পরিবারের পক্ষ থেকে একজনকে নিয়োগ করা হবে সেনাপ্রধানের আপনার স্থানটায়। তাহলে এবার বোঝেন, সেনাপ্রধানও যদি বিএনপির হয়, রাষ্ট্রপতি যদি বিএনপির হয়, সরকারও বিএনপি, তাহলে এবার বুঝেন যে নেতা কর্মীদের কি ভয়ঙ্কর অবস্থা হবে। যদি তাদের লাগাম যদি টেনে ধরতে পারে তাহলে ভালো, কিন্তু সেটা ইম্পসিবল, কারণ এটা এনসিপি পার্টি না কিংবা নাগরিক পার্টি না, তাই না? এটা হচ্ছে বিএনপি, অনেকটা আওয়ামী লীগেরই মতো। সেনাবাহিনী আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা, মানুষের শেষ ভরসার জায়গা সেনাবাহিনী, এমনটাই এই সময়ে মনে হতে পারে। কিন্তু সেই সেনাবাহিনীও শেষ পর্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা সেটা নিয়েও জনগণের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। সেনাবাহিনীর উপরেও এক ধরনের হতাশা কাজ করছে জনগণের, যে তারা পেরে উঠছে না কিংবা তাদেরকে পেরে উঠতে দেয়া হচ্ছে না। সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং আজকে আবার হয়ে গেল, সাপ্তাহিক যে ব্রিফিং, সেই ব্রিফিং থেকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জোরদার অবস্থান ব্যক্ত করা হলো। কিন্তু মব কি থামানো যাচ্ছে? মব কি থামছে? কিংবা সব মবে কি আমরা সেনাবাহিনীকে পাচ্ছি না কেন, তার বাস্তবতাও সেনাবাহিনী বলেছে। সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে। নির্বাচন নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা হলো, আগামী নির্বাচন, সেইগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিও। বলছিলাম সেনাবাহিনীর কথা, সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান আবার ব্যক্ত করলো। আপনারা সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। আরেকটি শিরোনামে বলা হচ্ছে নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। নির্বাচন এবং মব নিয়ে তারা কথা বলেছে। কি বললো, বিবিসি কি বলছে সেটা বিবিসি নিউজ করেছে, আমরাও সেই প্রেস ব্রিফিংয়ের ভিডিওটা দেখেছি, তাদের ভাষ্য শুনেছি। সেখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সেনা সদর দপ্তর থেকে এটাই বলা হয়েছে। ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এই বক্তব্য দিয়েছেন। ব্রিফিংয়ে মব ভায়োলেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে 6 জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী। অর্থাৎ সিইসি নুরুল হুদার যে উপরে যে মব হয়েছিল সেখানে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছিল। আমরা পরবর্তীতে দেখেছি পরদিনই আদালত তার জামিন মঞ্জুর করেছে। অর্থাৎ এক ধরনের উৎসাহ পেয়েছে মব সৃষ্টিকারীরা।
যে মব করলে কিছু হয় না, পুলিশ ধরলেও এটা মানে জনতার দাবি হিসাবে উপস্থাপন করবে উকিল এবং কোর্ট থেকে সহজেই জামিন পাওয়া যাবে। সুতরাং তোমরা ফুল স্পিডে মব করে যাও। এই যে কালচার শুরু হয়েছে, মব একের পর এক হচ্ছে এবং আজকেই যে মবটা হয়েছে কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমরা কি মব থেকে নিস্তার পাচ্ছি? গত 5-6 মাসে প্রায় 200-র বেশি মবের ঘটনা ঘটেছে, অর্থাৎ হিসাবে প্রতিদিন 1টার বেশি মবের ঘটনা ঘটেছে, বিভিন্ন গবেষণায় উঠে আসছে। কিন্তু সেগুলো কি থামানো যাচ্ছে না। সেনাবাহিনীকেও অনেকটা অসহায় মনে হচ্ছে। এই ব্রিফিংয়ে বলা হয়েছে যে সেনাবাহিনীর পক্ষে তো সব অলিতে গলিতে সব স্পটে সার্বক্ষণিকভাবে উপস্থিতি সম্ভব নয়। খুবই বাস্তব কথা, খুবই সত্য কথা। সেনাবাহিনী একটা মানে এলিট হিসাবে কাজ করবে, এলিট ফোর্স, এলিট মানে একটা স্টক বিজনেসের মতো, যে তাদেরকে স্টকে রাখা হবে, যদি বড় ধরনের প্রয়োজন হয় তাহলে সেই স্টক থেকে আমি আমার ক্ষমতা প্রয়োগ করব। কিন্তু বাস্তবতা হয়েছে কি? বাস্তবতা হচ্ছে যে পুলিশ কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না, কারণ এখনও পর্যন্ত থানা আক্রমণ, পুলিশের উপরে আক্রমণ এগুলো থামেনি। জুলাই আন্দোলনে যে পুলিশের উপরে আক্রমণ শুরু হয়েছিল সেই আক্রমণ এখনও চলছে, পুলিশের উপরে মব এখনও চলছে, সরকার সেই ব্যাপারেও নিষ্ক্রিয়। সেরকম পরিস্থিতিতে পুলিশ যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, সেনাবাহিনী একা কি পারবে? আর সেনাবাহিনীর সদস্যই বা কত যে সারা বাংলাদেশে সব জায়গায় তারা এই ধরনের উপস্থিতি নিশ্চিত করবে? তাদের পক্ষেও সম্ভব না। আবার সেনাপ্রধানের যে হুঙ্কার আমরা দেখেছি যে মব টলারেট করা হবে না, মব জিরোতে নিয়ে আসা হবে, সেই ব্যাপারটা বাস্তবায়ন হবে তখনই যখন সরকারের উদ্যোগটা থাকবে। সরকারের নিষ্ক্রিয়তা, সরকার থেকে যখন স্পষ্ট করে বলা হচ্ছে যে এদেশে কোনো মব নেই, তখন তো আর মব ঠেকানোর উদ্যোগ থাকতে পারে না। সেনাবাহিনীর তরফ থেকে আজকের ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে আর একটা কথা বলা হলো। এই কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর আগে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব আমরা দেখেছি, কথায় কাজে বিভিন্ন ধরনের দূরত্ব দেখেছি। সেনাবাহিনী করিডোরের বিপক্ষে অবস্থান নিয়েছে, বন্দর বিদেশিদের দেওয়া যাবে না এই ব্যাপারে অবস্থান নিয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে 2026-এর 1 জানুয়ারি নতুন একটি সরকার দেখতে চাই তারা। সেনাপ্রধান তেমন যখন একেবারে দৃপ্ত উচ্চারণ করেছেন, সেই সময় থেকেই সরকারের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে। সেই ভাটা যেন আর না পড়ে, সরকারের সঙ্গে যেন সেনাবাহিনী কোনো ধরনের ক্ল্যাশে না যায়, সেরকম উদ্যোগই বোধহয় নেওয়া হয়েছে। সেই কারণে সেনাবাহিনীকে এখন নীরব দেখা যাচ্ছে। কোনো বিষয়ে আর কোনো দৃঢ় পদক্ষেপের কথা, দৃঢ় কথা সেগুলো শোনা যাচ্ছে না। দৃঢ় কথা মানে হচ্ছে যে সরকার যেটা করছে না কিংবা চাইছে না, কিংবা চাইছে তার বিপক্ষে, কিংবা যেটা চাইছে না তার পক্ষে থাকা না থাকা, সরকারের এক ধরনের বিপরীতমুখী, অর্থাৎ জনগণের পক্ষে অবস্থান নেওয়া, যেটাকে এর আগে প্রশংসা করা হয়েছিল যে সেনাবাহিনী, সেনাপ্রধান জনগণের দাবির, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে তার কথায়। সেরকম অবস্থান আমরা আর দেখছি না। কি হলো ভিতরে ভেতরে এই যে অবস্থান আমরা দেখছি না সেনাবাহিনীর, আর এখানে কি এরকম কিছু ঘটতে পারে যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে, বিশেষ করে করিডোরের বিপক্ষে সেনাপ্রধানের অবস্থানকে আমেরিকা হয়তো ভালোভাবে নেয়নি। সেনাপ্রধানের সেই দৃপ্ত উচ্চারণেই করিডোরের ব্যাপারটা এক ধরনের ভেস্তে গেছে, সেই কারণেই আমেরিকার চাপ তৈরি হয়েছে। সেরকম কি ঘটেছে? সেরকম ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ মোড়ল আমেরিকা তাদের স্বার্থের জন্য এই পৃথিবীতে যে কোনো ঘটনায় ঘটাতে পারে, যে কাউকেই চাপ দিতে পারে। নির্বাচনের কথা যখন বলা হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কোনো নির্দেশনা আসে, তাহলে সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী কাজ করবে। তার মানে হচ্ছে যে সেনাবাহিনী আর কোনো নিজের থেকে কোনো বক্তব্য দেয়া, নিজের অভিমত ব্যক্ত করা, সেই কর্মকাণ্ডে আর যাবে না। সরকার যেভাবে চাইবে সেভাবেই তারা তাদের পদক্ষেপ নিশ্চিত করবে, সেরকমটাই মনে হলো। তার মানে হচ্ছে যে সরকার শেষ পর্যন্ত বোধহয় যে কোনোভাবেই হোক, নিজেদের অভ্যন্তরীণ চাপ হোক কিংবা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে হোক, যেভাবেই হোক, সেনাপ্রধানকে হয়তো একটু চুপ থাকাতে সক্ষম হচ্ছে। সেনাপ্রধানের সঙ্গে নাকি ব্যাপারটা এরকম হলো যে অভ্যন্তরে সেনাপ্রধানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল বলে বিভিন্নভাবে আমরা মনে করছিলাম, সেই দূরত্ব ঘুচে গেল কিনা সরকারের সঙ্গে। এখন সেনাবাহিনী সরকারের সেটাই থাকার কথা, সরকারের সঙ্গে দূরত্ব থাকার কথা না, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার কথা। কিন্তু সরকার যে ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর তো প্রকাশ্যে কথা না বললেও অভ্যন্তরে কথা বলা উচিত। কারণ সেনাপ্রধান গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তিনিই দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমার উপরে আপনারা ভরসা রাখুন। তার উপরে জাতি এখনও ভরসা করেই বসে আছে। কিন্তু
সেই ভরসার জায়গাটা যদি নষ্ট হয়ে যায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসনের হাত ছিল, এমন বিতর্ক আবারও আলোচনায় উঠে এসেছে। গত 2রা জুলাই দৈনিক সমকালে কবি ও গবেষক ফরহাদ মজহারের একটি সাক্ষাৎকার ছাপা হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে। সেই সাক্ষাৎকারে ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল, যার অর্থ হলো শেখ হাসিনার পর ডক্টর ইউনূস যে ক্ষমতা নিলেন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার বাইডেন প্রশাসনের ইচ্ছেতেই হয়েছিল। ফরহাদ মজহার তার এমন দাবির পেছনে আমেরিকান অর্থনীতিবিদ ও কলামিস্ট জেফ্রি ডি স্যাক্সের বছরখানেক আগে করা একটি মন্তব্যের কথা তুলে ধরেন। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে তখনকার মার্কিন প্রশাসন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে হটাতে চেয়েছিল, তা ফরহাদ মজহার 2023 সাল থেকেই জানতেন। তিনি প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে বলেছিলেন মার্কিনীরা শেখ হাসিনাকে হটানোর জন্য চেষ্টা করছে। আমাদের হাতে আসা একটি ভিডিও ক্লিপ থেকে আমরা এই তথ্য জানতে পেরেছি, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন শেখ হাসিনার সরকারের পরিবর্তনের চেষ্টা মার্কিন সরকার করেছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, সাবেক প্রধানমন্ত্রী চলে যান ভারতে। তারপর থেকে বিভিন্ন সময় বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অভিযোগ বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। সেটি হলো শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের হাত ছিল। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এ নিয়ে কিছু মন্তব্যও করেছিলেন। জোট সরকারের অনেক নেতাও এ নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছিলেন। বিশেষ করে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি বাঁধার ইস্যু শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের রাজনীতিতে অনেক ডালপালা ছড়িয়েছিল। শেখ হাসিনা ও জোট সরকারের কয়েকজন নেতা তখন অভিযোগ করেছিলেন সেন্ট মার্টিনে ঘাঁটি করার অনুমতি দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন। ক্ষমতা থেকে যাওয়ার পর ওই বিতর্কটি নিয়ে আলোচনা ছিল। বিতর্কটি হলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল মার্কিন সরকার। সবশেষ সে বিতর্কটি আবার উস্কে দিয়েছেন কবি, প্রাবন্ধিক ও গবেষক ফরহাদ মজহার, যিনি শেখ হাসিনা সরকারের কড়া সমালোচক বলে পরিচিত। ফরহাদ মজহার বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক তাত্ত্বিক হিসেবে পরিচিত। 2রা এবং 3রা জুলাই দৈনিক সমকালে জনাব ফরহাদ মজহারের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। 2রা জুলাই প্রকাশিত সাক্ষাৎকারটির শিরোনাম ছিল গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তার পক্ষের লোকজন বিষয়টি একেবারেই মানতে নারাজ। দৈনিক সমকালের পক্ষ থেকে জনাব ফরহাদ মজহারকে জিজ্ঞেস করা হয়েছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে জনগণ বিক্ষোভ করতে পারছে, মত প্রকাশ করতে পারছে কি? এই প্রশ্নের উত্তর দিতে ফরহাদ মজহার বলেছেন, সংস্কারের নামে পুরনো ফ্যাসিস্ট সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার চেষ্টা দৃঢ়ভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ। এই প্রসঙ্গে তিনি মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি স্যাক্সের একটি দাবির কথা তুলে ধরেন। জেফ্রি স্যাক্সের নিজস্ব যে ব্লগ সেটি JDS নামে পরিচিত। সে ব্লগে 2024 সালের 19 আগস্ট জেফ্রি একটি লেখা প্রকাশ করেন, যার শিরোনাম ছিল অ্যাকুইজিশনস অফ US রেজিম চেঞ্জ অপারেশনস ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ওয়ারেন্ট UN অ্যাটেনশন। এই লেখার শুরুতে জেফ্রি দাবি করেছিলেন, দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য US রোল ইন toppling the government of Imran Khan in Pakistan raises the likelihood that something similar may have occurred in Bangladesh. যার অর্থ হলো পাকিস্তানে ইমরান খানের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুব শক্ত প্রমাণ আছে। এ থেকে ধারণা তৈরি হয় একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে। আমি একটা জিনিস ভেবে আশ্চর্য হয়ে যাই, 10টা মাস হয়ে গেল সরকার পতনের, কিন্তু আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী যারা আছে, যারা গত 15 বছর লুটপাট করে পকেট ভর্তি করে বিদেশ চলে গেছে, তারা কেউই অনলাইনে অ্যাক্টিভ হয় নাই। ম্যাক্সিমাম শতকরা 90% অনলাইনে ইনঅ্যাক্টিভ। পাশাপাশি তারা যে তাদের দলের তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ খবর নেবে এই বিষয়ে পুরোপুরি উদাসীন। এভাবে তো একটা সংগঠন আসলে চলতে পারে না। এভাবে কি চলবে সংগঠন? ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস 1971 সালের 19 নভেম্বর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যতগুলা গণতান্ত্রিক লড়াই সংগ্রাম সংঘটিত হয়েছে, কোনো লড়াই সংগ্রামে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপস্থিতি বাংলাদেশের মানুষ দেখেনি। তাপস সাহেব লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার এন্ড ল সম্পন্ন করেন। তিনি একজন স্বনামধন্য ব্যারিস্টার। আর সেই যোগ্যতা বলে মাননীয় তাপস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ফোনের কিংবা গ্রামীণ ব্যাংকের যে শ্রম আইন লঙ্ঘনের জটিলতা ছিল, সেই জটিলতার যে মামলা ছিল, সেই মামলার সরকারের আইনজীবী হিসাবে অ্যাটর্নি প্যানেলে যুক্ত ছিলেন আমাদের সেই স্বনামধন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেজন্য গত কিছুদিন পূর্বে রিফর্ম আওয়ামী লীগের নামে যে একটা কথা প্রচলিত হয়েছিল, একটা কথা শুরু হয়েছিল, সেই কথা আমরা দেখেছি নারায়ণগঞ্জের মেয়র আইভি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম চলে এসেছিল, অর্থাৎ শেখ হাসিনার বর্তমানে রিফর্ম আওয়ামী লীগে তাদের দুজনকে দিয়ে সংগঠন পরিচালনা করা হবে। 21 শতাব্দী শুরুর পর যে ব্যক্তি রাজনীতি করলো, সে ব্যক্তি দলের মধ্যে কোনো লড়াই সংগ্রামে কোনো প্রকার ভূমিকা ছাড়াই 2008 সালে
ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বঙ্গবন্ধুর বাড়ি অবস্থিত, ঢাকা 10 আসন থেকে তিনি ইলেকশন করে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হলেন। এই 2008 সালের ইলেকশনের পূর্বে যে বাংলাদেশে 111-এর মতো একটা ক্রান্তি লগ্ন পার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেখানে কি ব্যারিস্টার তাপসের কোনো অবদান ছিল? আপনারা কেউ বলতে পারবেন? না মুক্তিযুদ্ধে অবদান ছিল, না 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অবদান ছিল, না 111-এ ব্যারিস্টার তাপস আওয়ামী লীগের হয়ে 2 লাইন কথা বলেছেন কিংবা 2 লাইন লিখেছেন। আমি দেখি নাই, অনেকের কাছ থেকে শুনেছি, জেনেছি, কিন্তু আমি তাপস সাহেবের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে গণতান্ত্রিক কোনো লড়াই সংগ্রামে 2 লাইন কথা। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতির প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।